ইউনুস সাহেব ব্যক্তি হিসেবে একদিক থেকে মোটামুটি ভালো, কিন্তু সামগ্রিকভাবে ভালো বলা যায় না। তার নামে যে কয়টি মামলা আছে এর মধ্যে কিন্তু কর ফাঁকি দেয়া বা শ্রম আইনে যে মামলা, আমি যতটুকু জানি শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়া এসব নিয়েও কিছু সমস্যা আছে, এবং এটা সবার মধ্যেই থাকে। যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বিজনেসম্যান, ক্ষমতাবান, খ্যাতিবান, প্রায় সবার মধ্যে এসব কমন বিষয়। তিনি নিজে একজন অর্থনীতিবিদ, কিন্তু বস্তুবাদী শিক্ষা ব্যবস্থায়, বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে অর্থনীতির যে সংজ্ঞা, নীতিমালা, সব দিক থেকে চলমান যে বৈষম্য, সেই বৈষম্যকে স্বীকৃতি দিয়ে তাদের নীতিমালাগুলো সাজানো। বস্তুবাদী চিন্তা ভাবনা, ধ্যান ধারণায় যেসব নীতিমালা, শিক্ষা, দর্শন, চিন্তা উদ্ভাবিত হয়েছে, সবগুলোই চলমান বৈষম্যকে স্বাভাবিক হিসেবে দেখে আগের অন্যায়, আগের জুলুম, বেআইনিভাবে যারা সম্পদের মালিক হয়েছেন, চুরি, ডাকাতি, অন্যান্য বেআইনিভাবে যারা সয় সম্পত্তির মালিক হয়েছেন, হওয়ার কারণে তাদের এই যে চুরি, চামারি, জবরদস্তি, জবরদখল, এইগুলো যে অন্যায়, অপরাধ, জুলুম। কেন জুলুম? কারণ একজনের জবরদখলের কারণে অন্য অনেকে ক্ষতিগ্রস্ত হয়। একজনের চুরি, ডাকাতি, কর ফাঁকি বা যে কোনো বেআইনিভাবে অর্থ সম্পত্তির মালিক হওয়া, সেটা কেন অন্যায়? এর অন্যতম একটা কারণ যে এর দ্বারা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো যখন এরপরে কোনো ন্যায়বান সরকার আসে, অথবা কোনো শিক্ষা ব্যবস্থা চালু হয়, কোনো নীতিমালা চালু হয়, তখন সেই নীতিমালায় কি এরকম কোনো নীতি থাকে যে আগের যারা প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মালিক হয়েছেন অন্যায়ভাবে, এবং অবশ্যই অন্যায়ভাবে সাধারণত হয়ে থাকে, প্রয়োজনের অতিরিক্ত যে মালিকানা, সেটা যদি নীতিগতভাবে জাকাত বা অন্যান্যভাবে তিনি অর্থ সম্পত্তি দান করেন, তাহলে তার অর্থনীতি, তার সয় সম্পত্তি একটা নির্দিষ্ট একটা সীমানায় ঘুরপাক খাবে। তো যারা এই জায়গাগুলোতে ফাঁকি দিয়েছেন, পরবর্তী শিক্ষা ব্যবস্থায় বা অর্থনীতিতে কি এমন কোনো নীতিমালা সংযোজন করা হয় যেটা এই সমস্ত বৈষম্যমূলকভাবে যারা অনেক সম্পত্তির মালিক হয়েছেন, তাদের এই সম্পত্তিগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার দ্বারা, তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে, তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। বিলি করা, বন্টন করার কোনো নীতিমালা আছে? নাই। এই না থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ নামে একটা নতুন অর্থ ব্যবস্থার প্রবর্তন করতে পেরেছেন। এই যে ক্ষুদ্র ঋণ, এই দুটো শব্দের ভেতরে কি বিশাল একটা মানব ইতিহাসের জঘন্যতম অধ্যায় লুকিয়ে আছে। সেটা কি? যখন পৃথিবীর এক প্রান্তে অথবা একটা রাষ্ট্রের এক প্রান্তে বা কোনো একাধিক প্রান্তে জুলুম, অত্যাচার ঘটে, জবরদখল ঘটে, অন্যায়ভাবে, বেআইনিভাবে কেউ অতিরিক্ত সম্পত্তির মালিক হয়, তখন অন্য অনেক দিকে বঞ্চিত তৈরি হয়, নিপীড়িত, বঞ্চিত তৈরি হয়। তো সেই নিপীড়িত এবং বঞ্চিতকে পুঁজি করে সুদভিত্তিক ব্যবসা, ব্যাংকিং ব্যবসা বা এই যে ক্ষুদ্র ঋণের ব্যবসা চালানো হয়।
এই ক্ষুদ্র ঋণ ব্যবসার প্রবক্তারা কিন্তু যাদেরকে কেন্দ্র করে ভিত্তি করে ব্যবসা করবে তাদের এই অসহায়ত্ব, এই দুরবস্থার কারণ কি, সেই কারণগুলো কিন্তু অনুসন্ধানে তারা রাজি নন, তারা তৎপর নন। তারা এই ব্যবস্থাটাকে স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছেন, এই ব্যবস্থাটাকে টিকিয়ে রেখে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি কথা বলা হয়ে থাকে যে ডক্টর ইউনূস অনেক ভালো মানুষ, তিনি তার ব্যবসা থেকে বেতন নেন না অথবা লাভ নেন না। তিনি একজন ব্যক্তি এত বড় বিশাল একটা ব্যবসা থেকে যদি বেতন অথবা লাভ নাও নেয়, তবু এই যে কোটি কোটি মানুষের মধ্যে যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়, ক্ষুদ্র ঋণ দেওয়া হয়, এই ঋণের দ্বারা তারা শ্রম দিয়ে যে উৎপাদন করে, উৎপাদনের পরে যে লাভটা দেয়, এই লাভটা হচ্ছে লাভ না, এটা হচ্ছে সরাসরি তাদের শ্রমকে শোষণ করা, তাদের শ্রমকে শোষণ করা। এবং ক্ষুদ্র ঋণে আমার জানা মতে এমন কোনো লক্ষ্য উদ্দেশ্যের কথাও বলা নাই যে দ্রুততম সময়ে বা নির্দিষ্ট একটা সময়ে একটা সমাজ বা একটা রাষ্ট্রে এমন ব্যবস্থা কায়েম করতে চায় যখন আর ঋণ নেয়ার মতো মানুষ থাকবে না, সবাইকে স্বনির্ভর করে ফেলা হবে, এরকম কোনো কথা আছে বলেও আমার জানা নাই। মানে মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, নিপীড়িত অভাবগ্রস্ত মানুষ কোনো একটা স্থানে বা একাধিক স্থানে তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে অপর প্রান্তে জুলুম, অত্যাচার, জবরদখল। সৃষ্টিগতভাবে অথবা প্রাকৃতিকভাবে কোনো মানুষ অভাবগ্রস্ত হয়ে জন্ম নেয় না, অসম্পূর্ণ হয়ে জন্ম নেয় না। অপূর্ণাঙ্গ হয়ে জন্ম নিলেও তার জন্য আল্লাহ তাআলা প্রচুর সম্পদ এবং রিজিকের ব্যবস্থা রেখেছেন। তো যে কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান অথবা সমাজকর্তা বা শিক্ষক, রাজনীতিবিদ, তাদের মূলে থাকতে হবে যে দুর্দশাগ্রস্ত, অভাবগ্রস্ত মানুষ, তাদের এই অভাবের কারণ তারা নয়। দুর্দশাগ্রস্ত মানুষের এই দুর্দশার মূল কারণ তারা নন। তাহলে যারা সেই অন্যায়, অত্যাচার, জবরদখল বা বৈষম্যমূলক ভাবে যারা সম্পত্তির মালিক হয়েছেন, তাদের এই সম্পত্তিগুলোকে বন্টন করে এবং যারা আপাতত দুর্দশাগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করা, এবং এর বৃহত্তর উদ্দেশ্য হচ্ছে কোনো ধরনের ব্যবসা নয় বরং মানবিক কাজ। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় কোনো নীতিমালা আছে বা অর্থনীতিতে কোনো নীতিমালা আছে বলে আমার জানা নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে সরকারে যারা আছে, যে 17 জন সদস্য, সর্ষের ভেতরেই ভূত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, এরপরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে দেখবেন যে প্রচুর বৈষম্য বিরাজ করছে। বৈষম্য, যারা 17 জন আসছে শিক্ষিত, এই শিক্ষাটা কি নিয়ে? এই শিক্ষাটা কিন্তু কৃত্রিম। এখানে মানুষের মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যোগ্যতা, মানুষের মৌলিক শক্তির গতি প্রকৃতি বিশ্লেষণ, এইসবের কিছুই নাই। মানুষগুলো যান্ত্রিক বিষয়ে শিক্ষিত। কেউ কেউ, এই যে আমি যে অর্থনীতির কথা বললাম, বর্তমান কোন অর্থনীতিতে যে অভাবগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, অসহায় মানুষের এই অসহায়ত্ব, অভাবগ্রস্ততার মূল কারণ তারা না, অন্য জায়গায় অন্যগুলো সেসবকে দূর করার যথাযথ ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়, পদক্ষেপ বা এগুলো বিশ্লেষণ করা হয়, এমন কেউ নাই। ঠিক তেমনি ভাবে যে শাসন ব্যবস্থা মানুষের জন্য, যে রাষ্ট্র মানুষের জন্য, যে সমাজ মানুষের জন্য, যে সরকার মানুষের জন্য, সেই সরকারে
এমন একজন ব্যক্তি আছে যিনি মানুষ সম্পর্কে যথাযথ জ্ঞানী, মানুষ সম্পর্কে তার বিশ্লেষণ নিরপেক্ষ, আবেগমুক্ত, মানুষের মর্যাদা তার বক্তব্যে, তার লেখনীতে, তার দৃষ্টিভঙ্গিতে বিকশিত, প্রস্ফুটিত, মানুষ তার কথায় মানুষের শ্রেষ্ঠত্ব আরো প্রতিষ্ঠিত হয়, বোঝা যায়। এই 17 সদস্যের মধ্যে এমন কেউ আছে, তারা একজন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, অর্থাৎ আইন বিষয়ে তার পড়াশোনা আছে, ডক্টর আসিফ নজরুল। এই যে আইন নিয়ে তারা পড়াশোনা করেছে, এই আইনগুলো কাদের রচিত, এগুলো কতটা মানুষের আইন? আপনি আইনকে বিশ্লেষণ করেন, সমাজকে বিশ্লেষণ করেন, অর্থনীতি নিয়ে কথা বলেন, যেদিকে যান, মানুষের মৌলিক সংজ্ঞাটা কি হবে? মানুষ আসলে এই প্রকৃতি জগতে সর্বশ্রেষ্ঠ কি না? যদি না হয়ে থাকে কিভাবে না, আর যদি হয়ে থাকে তাহলে কিভাবে মানুষ শ্রেষ্ঠ? আজকে মানুষ বস্তুর জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে। মানুষের যে সত্তাগত একটা শ্রেষ্ঠত্ব আছে, যেটা বস্তু নির্ভর না। মানুষের এমন কোনো সংজ্ঞা, এমন কোনো দৃষ্টিভঙ্গি, এমন কোনো মতবাদ তাদের দ্বারা প্রকাশিত না। তারা কেউ যেসব বিষয়ে তারা শিক্ষিত, সেই সব আইন, শিক্ষার বিষয়, অন্যান্য বিষয়গুলো যারা তৈরি করেছে, যারা রচনা করেছে, তাদের পরিবার দেখেন পারিবারিকভাবে তারা ব্যর্থ মানুষ, সামাজিকভাবে অনেকে ব্যর্থ মানুষ। এমনভাবে এই সমস্ত আইন রচয়িতাদের জীবনী আমাদের দেখতে হবে, আইনের উৎসগুলো আমাদেরকে দেখতে হবে। এসবে অসংখ্য অগণিত ত্রুটি বিচ্যুতি আছে। যা হোক, এখন তারপরও যে সরকার গঠিত হয়েছে সেটা পূর্বের সরকার থেকে অনেক উত্তম সরকার, এবং আশা করি আরো উত্তম হবে। কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকের যে নাগরিক দায় দায়িত্ব আছে, মানবিক দায় দায়িত্ব আছে, সেই নাগরিক এবং মানবিক দায় দায়িত্ব ভুলে গিয়ে আমরা যদি মনে করি যে আমি একজন শিক্ষক, বিচ্ছিন্নভাবে শিক্ষকতাই করে যাব, সমাজ রাজনীতি নিয়ে আমার ভাবার কোনো দরকার নাই, সমাজ রাজনীতি নিয়ে ভাবার জন্য তো তারা আছেই, এটা চরম একটা ভুল হবে। আমরা যারা ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা দিচ্ছি, যারা ইমামতি করছি, এবং যারা সাধারণ মানুষ, যারা সবজি বিক্রেতা, যারা চা বিক্রেতা, প্রত্যেকেরই কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা আছে। রাষ্ট্র পরিচালনার, রাজনীতিকে বুঝার, এইসব বুঝতে, পরিচালনা করতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নাই। আপনি দেখেন এই যে সরকার, এই সরকারে কিন্তু সব বড় বড় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদেরকে নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা, তাদের আন্ডা কাটা, আমি অনেক আগে থেকেই বলে আসছি। কারণ একজন পুরুষের যদি পুরুষাঙ্গ কেটে ফেলা হয়, তাহলে তার পক্ষে যেমন বাচ্চা জন্ম দেওয়া সম্ভব হয় না, ঠিক তেমনি ভাবে যারা ডক্টর, যারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত, তাদের যে মনুষ্যত্ব, মানবিকতা, মানবিক গুণ, সেগুলোকে ধাপে ধাপে ক্লাস 8 পর্যন্ত একরকম, ক্লাস 10 পর্যন্ত একরকম, অনার্স মাস্টার্স পর্যন্ত একরকম, আর ডক্টরটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে তাকে তার মনুষ্যত্বের শক্তিটাকে নষ্ট করে ফেলা। তো সেই মনুষ্যত্বের শক্তিকে নষ্ট করার পরে তিনি একটা সার্টিফিকেট পান ডক্টরেট হিসেবে, ডক্টর হিসেবে। তো দেখেন, এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কোনো যোগ্যতা, আন্তরিকতা, মেধা, দক্ষতা খোঁজ করেই না, করার প্রশ্নই তারা আনে না, প্রয়োজন বোধ করে না। তাহলে এটা কি বৈষম্য নয়? এটা কি বৈষম্য না? প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চতর শিক্ষিত হলেই কি আমরা বলতে পারি সে মানুষ? তাহলে বিগত সরকারে যারা আকাম কুকাম করেছে, তারা কি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না? যত গণহত্যা হয়েছে, যত ধরনের দুর্নীতি হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে, তারা অথবা সরাসরি তারা অথবা তাদের মূল যে নেতা নেত্রী, সবাই তো উচ্চ ডিগ্রি প্রাপ্ত ছিলেন। তো আমরা যারা কওমি মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত, আমরা যারা ভালো মানুষ, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাধারণ মানুষ, আমরা কিভাবে আশা করি যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত উচ্চতর অমানুষগুলো
একটা মানবিক রাষ্ট্রের নেতৃত্ব দিবে, এটা কিভাবে আমরা আশা করি? কিভাবে আমরা আশা করতে পারি? তাদের উপর সমাজ, রাজনীতি, রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা কত সুন্দরভাবে ব্যবসা করছি। আমি দেশে শান্তি চাই, স্বস্তি চাই, আমি যেন আমার ব্যবসাটা ঠিক মতো করতে পারি। দেখেন আমরা কতটা স্বার্থপর। আমি বলি আমি রাষ্ট্র বুঝি না, সমাজ বুঝি না, এইসব যাই ঝামেলায় আমি যেতে চাই না। বাবা তোমরা চালাও, সুন্দর মতো চালাও, আমি যেন আমার চায়ের ব্যবসাটা ঠিক মতো করতে পারি, আমি যেন আমার চাকরিটা ঠিক মতো করতে পারি। দেখেন আমরা কতটা স্বার্থপর। আমি আজকে বলবো দেশের প্রতিটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা মানুষকে জনমুখী হতে হবে, গণমুখী হতে হবে, আত্মসচেতন হতে হবে, সমাজ সচেতন হতে হবে, রাষ্ট্র সচেতন হতে হবে। একজন মানুষ পরিপূর্ণভাবে মানুষ হওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি, একজন মানুষ পরিপূর্ণরূপে মানুষ হওয়ার জন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, প্রাতিষ্ঠানিকতায় বিকশিত হয়েছে ব্যবসায়ের উদ্দেশ্যে, রাজনীতির উদ্দেশ্যে। যদি রাজনীতি, ব্যবসা ইত্যাদির উদ্দেশ্য না থাকতো তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা সবসময় নিয়োজিত থাকতো অপ্রাতিষ্ঠানিক শিক্ষায়, খেদমতে। যে ছোট্ট 2-4-5-10টা প্রতিষ্ঠান থাকবে, তাদের একমাত্র কাজই হবে শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া, অপ্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিকশিত করা। ধীরে ধীরে সমস্ত শিক্ষাকে প্রতিষ্ঠানে আবদ্ধ করার জন্য প্রতিষ্ঠান তৈরি হয়নি। কারণ কথা কয়টা বলবো, কই দিক থেকে বলবো, সমস্যা এত বেশি, এত ব্যাপক। তো আমি এই সরকারকে স্বাগত জানাই, কিন্তু এই কথাটাও বলে রাখি, আপনারা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের মানুষ মনে করছেন, আপনারা মানুষ বুঝেন না, অথবা যদি বুঝে থাকেন তাহলে বলেন মানুষ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনারা প্রত্যেকে মানুষ নিয়ে কথা বলেন, শুধু মানুষ। এই মানুষকে কেন্দ্র করে সম্পর্ক, বন্ধুত্ব, রাজনীতি, সমাজ, রাষ্ট্র, টাকা পয়সা, পরিবার, যা বলেন সব কিন্তু এই মানুষকে কেন্দ্র করে। সংবিধান, রাষ্ট্র, আইন কানুন, বিচার, থানা, আদালত সব। অথচ এই মূল জিনিস মানুষটাকে নিয়ে যথাযথ আলাপ আলোচনা নাই। যাই হোক, পরিশেষে আমি একটা আবেদন করে যাব যে এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতরা বৈষম্যমূলক ভাবে ক্ষমতায় আসে, ক্ষমতা থেকে যায়, যাওয়ার পরে আরেক শ্রেণীর প্রাতিষ্ঠানিক শিক্ষিতরা আসে, যাদের মনুষ্যত্ব, মানবিকতা বহু আগে মারা পড়েছে, মরে গিয়েছে, পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি ছাড়া, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়া বৃহত্তর মানবিক বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাদের থেকে আমরা পাই না। তো আমি তাদেরকে বলবো তারা তাদের কাজগুলো করুক, পাশাপাশি অন্তত সারা দেশ থেকে খুঁজে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিরপেক্ষ ভালো মানুষ কিছু খুঁজে বের করে তাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য দেয়া হোক। এবং তারা যদি সিগনেচার সই করতে নাও পারে, স্বাক্ষর করতে নাও পারে, তাহলেও স্বাক্ষর করার জন্য তাদের সঙ্গে লোক থাকবে। অন্যান্য কিছু কাজ আছে সেগুলো তারা নিজেরা করতে না পারলে সেগুলোর জন্য লোক থাকবে। কিন্তু মূল যে কাজ, সেই কাজ যাদের মধ্যে আছে তাদেরকে খুঁজে বের করে একটা সরকার যদি গঠন করা হয়, তাহলে কিছুটা আশা করা যায় যে ধীরে ধীরে দেশ, রাষ্ট্র, সমাজ উন্নতির দিকে যাবে।